ক্ষমতার জোরে আওয়ামী লীগ আজ ইতিহাসকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে, নিজেদের দাবি আদায় করছে মুক্তিযুদ্ধের প্রধান দল হিসাবে। আর শেখ মুজিবকে তারা বানিয়ে ফেলেছে স্বাধীনতা যুদ্ধের মহানায়ক ও বাংলাদেশের স্থপতি। সত্য ইতিহাসকে আওয়ামী লীগ কোনোদিনই শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেয়নি। যে শেখ মুজিব কোনোদিন বাংলাদেশের ঘোষণা দিবে এমন কথা শেখ মুজিব নিজে কোনোদিন চিন্তাও করে নাই। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা শেখ মুজিব নয়, প্রথম রাষ্ট্রপতি হিসেবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দিয়েছিলেন এবং শেখ মুজিব স্বাধীন বাংলাদেশের প্রথম অবৈধ প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমরা কি এখন এটাও বলতে পারি না যে শেখ মুজিব যে এসে প্রধানমন্ত্রী হয়ে গেলেন উনি একজন অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন? ৭২ সালে শেখ মুজিব এসে যখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন, আজকে তার কন্যা যেভাবে অবৈধভাবে নির্বাচিত, শেখ মুজিবও সেদিন অবৈধভাবে জোর করে প্রধানমন্ত্রী হয়ে গেলেন। এ দাবির সত্যতা দালিলিক প্রমাণ সহ তুলে ধরা হলো। স্বাধীনতার ঘোষণা নিয়ে আওয়ামী লীগ ৩ ধরনের দাবি উত্থাপন করে। ১. আওয়ামী লীগের একাংশের দাবি ৭ মার্চে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ২. আরেকাংশের দাবি ২৫ মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতারের পূর্বেই শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তা ২৬ মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার থেকে প্রথম প্রচার করা হয়। ৩. স্বাধীনতার প্রথম ঘোষণাটি মেজর জিয়া নন, শেখ মুজিব দিয়েছিলেন। এখন প্রমাণের বিষয়। আওয়ামী লীগের প্রথম দাবি অনুযায়ী ৭ মার্চ কি শেখ মুজিব আদৌ কোনো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন? প্রথমে আমরা ১৯৭১ সালের ৭ মার্চের পূর্বের কিছু ঘটনা জেনে নিই। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের আগের বছর ১৯৭০ সালে স্বৈরশাসক ইয়াহিয়ার লিগ্যাল ফেম অর্ডার LFO এর অধীনে নির্বাচনে অংশ নিয়েই ৬ জুন মুজিব ঘোষণা দিয়েছিলেন, কোনো শক্তি নাই যে পাকিস্তানকে ধ্বংস করে। ৭০-এর নির্বাচনে শেখ মুজিব ও আওয়ামী লীগের নির্বাচনী ওয়াদা ছিল পাকিস্তানের সংহতির পক্ষে। শেখ মুজিব ৭০ সালের ২১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে ঘোষণা করেছিলেন ৬ দফা বাস্তবায়িত করা হবে, কিন্তু এর মাধ্যমে পাকিস্তানের জাতীয় সংহতি ক্ষতিগ্রস্ত হবে না। মুজিবের এইসব বক্তৃতায় কোথাও স্বাধীনতা শব্দটি ছিল না, বরং তিনি পাকিস্তান জিন্দাবাদ বলে তার বক্তৃতা শেষ করেছিলেন। অর্থাৎ ১৯৭০ সালেও শেখ মুজিব পাকিস্তানের অখণ্ডতা চেয়েছেন। এই পাকিস্তান জিন্দাবাদকে রক্ষার জন্য তিনি ১৯৭২ সাল অবধি চেষ্টা করে গেছেন। এবার ৭ই মার্চের বক্তৃতার পূর্বে শেখ মুজিবের সম্বন্ধে জান। ১৯৭১ সালে ৭ মার্চ সূর্যোদয়ের আগে ইয়াহিয়া ও মুজিবের মধ্যে দীর্ঘক্ষণ টেলিফোন আলাপ চলে। তারপর টেলিপ্রিন্টারে মুজিবের কাছে বার্তা পাঠান ইয়াহিয়া। তিনি মুজিবকে ৭ মার্চের ভাষণে কঠোর সিদ্ধান্ত না নিতে আহ্বান জানান, যার প্রমাণ রয়েছে সিদ্দিক সালিকের উইটনেস টু সারেন্ডার গ্রন্থে। ব্যাস, তাতেই রাজি হয়ে গেলেন শেখ মুজিব, যার কাছে ৭ কোটি মানুষ আশা করেছিল স্বাধীনতার ঘোষণা দেবেন তিনি। ৭ মার্চ স্বাধীনতার ঘোষণা না দিয়ে তিনি বাংলাদেশের মানুষের ইচ্ছা ও স্বপ্নকে বিলীন করে দিয়ে ইয়াহিয়ার স্বপ্নকে পূরণ করলেন। ইয়াহিয়ার সংবাদ পাওয়ার পর মুজিব কি করলেন সে ঘটনার বর্ণনা রয়েছে সিদ্দিক সালিকের উইটনেস টু সারেন্ডার গ্রন্থের ৫৩ পৃষ্ঠায়। শেখ মুজিব ঢাকা ক্যান্টনমেন্টের জিওসি জেনারেল খাদিম হোসেন রাজার কাছে ২ জন বিশেষ দূত পাঠান। সেই দূত ২ জন খাদিম হোসেনকে জানান শেখ মুজিব তার এক্সট্রিমিস্ট গ্রুপের প্রচন্ড চাপে আছেন। আগামীকাল মানে ৭ই মার্চ তারিখ ইউডিআই ইউনিটারিয়াল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা ঘোষণার জন্য প্রচন্ড চাপ সৃষ্টি করছে। এই চাপ মোকাবেলা করার মতো শক্তি শেখ মুজিবের নাই। এমত অবস্থায় শেখ মুজিব তাকে আর্মি হেফাজতে নেবার জন্য আহ্বান জানান। ভারত সরকারের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর প্রামাণ্য গ্রন্থ বাংলাদেশ ডকুমেন্টস ১৯৭১-এর প্রথম খণ্ডের ২৭৩ পৃষ্ঠায় ও তালুকদার মনিরুজ্জামানের দ্য বাংলাদেশ রেভলিউশন অ্যান্ড ইটস আফটারমাথ ১৯৮০ গ্রন্থের ৮৫ পৃষ্ঠা এবং অ্যান্থনি মাসকারেনহাসের দ্য রেপ অব বাংলাদেশ ১৯৭১ গ্রন্থের ১০৭ পৃষ্ঠা থেকে জানা যায়। ১৯৭১-এর ৩ মার্চ হতে ২৫ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে কয়েকবার সশস্ত্র বাহিনীর বাংলা ভাষাভাষী সদস্যরা স্বাধীনতার প্রশ্নে শেখ মুজিবের সঙ্গে যোগাযোগ করেও কোনো দিক নির্দেশনা পাননি। এমনকি তিনি তাদের আসন্ন বিপদ সম্পর্কে সতর্ক করেননি, বরঞ্চ ২৫ মার্চ পর্যন্ত তাদেরকে বলা হয় ইয়াহিয়া শীঘ্রই ক্ষমতা হস্তান্তরের ঘোষণা করুন।
মুজিব যে ৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দিতে চাননি তার সবচেয়ে অকথ্য প্রমাণ রয়েছে কর্নেল আবু ওসমান চৌধুরীর এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ১৯৯১ গ্রন্থটির ১০৪ পৃষ্ঠায়। সবচেয়ে অবাক বিষয় হল যে পাকিস্তানি শাসক চক্রের গণহত্যার প্রস্তুতির সর্বশেষ সংবাদ অবগত হওয়ার পরও শেখ মুজিব শেষ পর্যন্ত কেন সমঝোতার ব্যর্থ প্রয়াস চালালেন সেটাই কারো বোধগম্য নয়। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ও শেখ মুজিবের একনিষ্ঠ সহযোগী তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবুর রহমানকে ৭ মার্চের আগে স্বাধীনতার একটি ঘোষণাপত্র পাঠের কথা বলেছিলেন, কিন্তু তিনি তার ঘোষণার অস্বীকৃতি জানান। শেখ মুজিব তাজউদ্দিনকে বললেন এটা করা হলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে। তাজউদ্দিন আহমেদ বললেন শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি চেয়েছিলেন স্বায়ত্ত শাসন। আওয়ামী লীগের মতে শেখ মুজিব ৭ই মার্চের ভাষণে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম বলেছিলেন, আর সেটাই নাকি স্বাধীনতার ঘোষণা। আদৌ কি তাই? দেখুন দ্য রেপ অব বাংলাদেশ গ্রন্থের ১১০ ও ১১১ পৃষ্ঠায় ৭ মার্চের ভাষণ সম্বন্ধে কি বলা হয়েছে। শেখ মুজিব একজন বজ্রকণ্ঠী বক্তা। সেদিন ৭ মার্চ রেসকোর্স ময়দানে বক্তৃতায় তিনি সবকিছুই ব্যবহার করেছেন, যথার্থ শব্দের মূর্ছনা, তীব্র শ্লেষ, বজ্রকণ্ঠের মন্ত্রপুত আহ্বান। কিন্তু তিনি যা বলেছেন তার সঙ্গে সে সময়ের জনগণের প্রত্যাশার সাথে মিল ছিল না। মুজিব স্বাধীনতার বিষয়ে কোনো কথাই তুলতে চাননি তার রেসকোর্স ময়দানের বক্তৃতায়, কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ স্বাধীনতার প্রশ্নে ব্যাপক উত্তেজিত ছিল। মুজিব যখন বুঝলেন যে স্বাধীনতার ব্যাপারে কোনো কথা না বললে তিনি উত্তেজিত জনতাকে কোনোভাবেই সামলাতে পারবেন না, যে কারণে বক্তব্য শেষ করেও আবার স্বাধীনতার জন্য প্রস্তুত থাকবার আহ্বান জানিয়ে বক্তৃতা দেন এবং বক্তব্যের শেষে জয় পাকিস্তান বলে শেষ করেন, যেটা স্বাধীনতাকামী উত্তল জনস্রোতের আকাঙ্ক্ষার সাথে প্রতারণার সামিল। প্রখ্যাত সাংবাদিক ও রাজনীতিক নির্মল সেন জয় বা জিও পাকিস্তান বলে ৭ মার্চের ভাষণ শেষ করবার বিষয়টি তার জয় পাকিস্তান বলা সম্পর্কে আমার সঙ্গে শেখ সাহেবের আলাপ নামের লেখায় দারুণভাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, শেখ সাহেব ভাষণের মাঝে মাঝে পেছনের দিকে তাকাচ্ছিলেন, তারপর তিনি বললেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা, জয় পাকিস্তান। এ বিষয়ে আরো প্রমাণ রয়েছে। বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের বিখ্যাত গ্রন্থ বাংলাদেশের তারিখ প্রথম সংস্করণে এবং দৈনিক জনকণ্ঠের কালের ধুলোয় লেখা শিরোনামে কবি শামসুর রহমানের ধারাবাহিক লেখায় ৭ই মার্চের বক্তৃতা শেষ হয়েছিল জয় বাংলা জয় পাকিস্তান শব্দ বলে। জয় পাকিস্তানের শব্দের মধ্যে দিয়ে যে বক্তৃতার সমাপ্তি ঘটে সেই বক্তৃতা যাই হোক এটা পাকিস্তান ভাঙ্গার বক্তৃতা ছিল। স্বাধীনতার আন্দোলন শুরু করা মানে যুদ্ধের পূর্বে যে প্রস্তুতি গ্রহণ করা হয় সেটাকে বলে, আর স্বাধীনতা ঘোষণা দেওয়ার অর্থ হল সম্পূর্ণ সার্বভৌম একটি রাষ্ট্র এর অবস্থিতি ঘোষণা করা, যেটা মুজিব কখনোই দেননি, এমনকি চাননি। তার আরও প্রমাণ মেলে ১৯৭২ সালের ১৮ জানুয়ারি প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্টকে দেওয়া একটি সাক্ষাৎকারে। ফ্রস্ট মুজিবকে জিজ্ঞাসা করে, যদি ৭ মার্চ আপনি স্বাধীনতা ঘোষণা করতেন তাহলে কি হতো? উত্তরে শেখ মুজিব বললেন, বিশেষ করে এই দিনটিতে আমি তা করতে চাইনি, যে পাকিস্তান বলুক শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করেছে এবং আঘাত হানা ছাড়া কোনো বিকল্প নেই। এছাড়াও আওয়ামী লীগের সাংস্কৃতিক নেতা নাসিরউদ্দিন ইউসুফ, সাংস্কৃতিক সংগঠন সায়নটের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান সভাপতি সানজিদা খাতুন, আব্দুল মান্নান, শাহজাহান সিরাজ এবং আওয়ামী লীগ ঘরানার বিশিষ্ট সাংস্কৃতিক নেতা আলী জাকের সহ বিভিন্ন বিশিষ্টজন স্বীকার করেছেন যে আওয়ামী লীগ স্বাধীনতা চাননি, এমনকি দলটির যুদ্ধের কোনো প্রস্তুতি ছিল না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক হিসাবে প্রতিষ্ঠার হাস্যকর অপচেষ্টার আগে কয়েকটি প্রশ্নের জবাব স্পষ্ট হওয়া প্রয়োজন। এবার কয়েকটি প্রশ্ন রইল আওয়ামী লীগের উদ্দেশ্যে। ১. ৭ মার্চ যদি শেখ মুজিব তার ভাষণে স্বাধীনতার ঘোষণা দেন তাহলে তিনি নিজেই কেন স্বাধীনতা দিবস ৭ মার্চ না করে ২৬শে মার্চ পালন করতেন? ২. ৭ মার্চ স্বাধীনতার ঘোষণা হলে পরদিন ৮ মার্চ তৎকালীন পশ্চিম পাকিস্তান তো বটেই, এমনকি পূর্ববঙ্গের কোনো পত্রপত্রিকায়ও স্বাধীনতার ঘোষণার বিষয়টি শিরোনাম হয়নি বা সংবাদই হয়নি কেন? শেখ মুজিব যদি ৭ মার্চে স্বাধীনতার ঘোষণা দিতেন তাহলে নিশ্চয়ই সেই বিষয়টি তার পরের দিনে পত্রিকায় সংবাদের হেডলাইন হতো। কিন্তু তৎকালীন সময়ে বহুল প্রকাশিত ও আওয়ামী ঘরানার পত্রিকা দৈনিক ইত্তেফাকের
1971 সালের মার্চের 8 তারিখে করা সংবাদের হেডলাইনে স্বাধীনতা ঘোষণার বিষয়ে কোনো সংবাদই ছিল না। কেন? 7 মার্চের ভাষণ যদি স্বাধীনতার ঘোষণা হয়, তাহলে কিসের আশায় শেখ মুজিব 13, 17, 19, 20, 21, 23 এবং 24 মার্চ পাকিস্তানিদের সঙ্গে তৎকালীন হোটেল ইন্টারকন্টিনেন্টালে, বর্তমানে রূপসী বাংলায়, দফায় দফায় বৈঠক করেছিলেন? এমনকি বৈঠকে স্বাধিকারের জন্য 4 দফা চুক্তিতেও উপনীত হয়েছিলেন। কেন? 7 মার্চ দেশের স্বাধীনতা ঘোষণা করলে কেন আবার 27 মার্চ শেখ মুজিব ধর্মঘট ডেকেছিলেন? কার বিরুদ্ধে, কোন সরকারের বিরুদ্ধে ডেকেছিলেন? 7 মার্চে ঢাকায় সেনা সংখ্যা ছিল মাত্র 12,000, কিন্তু 25 মার্চ এই আপোষ রফায় আলোচনার সময়কালে ঢাকার পাকিস্তানি সৈন্য সংখ্যা দাঁড়ায় লক্ষাধিক। আলোচনার নামে সময় ক্ষেপণ করে এই সুযোগে কেন শেখ মুজিব পাকিস্তানি জেনারেলদেরকে ঢাকায় লাখ লাখ সৈন্য সমাবেশের সুযোগ করে দিয়েছিলেন? 6, পাকিস্তানিরা হামলা করলে কে কোথায় প্রতিরোধ গড়ে তুলবে সেই পরিকল্পনা কেন ছিল না? পাকিস্তানিদের সঙ্গে বৈঠক শেষে প্রতিদিন অপেক্ষমান দেশি বিদেশি সাংবাদিকদের শেখ মুজিব কেন বলেছিলেন আলোচনায় অগ্রগতি হচ্ছে? 7 মার্চের ভাষণ স্বাধীনতার ঘোষণা হলে এরপর যুক্তিসঙ্গত কারণেই শেখ মুজিবের যুদ্ধ প্রস্তুতি নেওয়ার কথা ছিল, প্রয়োজন ছিল রণকৌশল ঠিক করার। শেখ মুজিব সেটি করলেন না কেন? আর শেখ মুজিব 7 মার্চ স্বাধীনতার ঘোষণা দিলে দীর্ঘ 48 দিন পর, অর্থাৎ 17 এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলো কেন? শেখ মুজিব 7 মার্চে স্বাধীনতার ঘোষণা দিলে কেন তিনি জয় বাংলা জয় পাকিস্তান বলে বক্তৃতা শেষ করলেন? আশা করছি ক্ষমতার অপব্যবহার করে নিকৃষ্ট জীবদের মতো গালাগাল না দিয়ে আওয়ামী লীগ এসব প্রশ্নের যৌক্তিক ও দালিলিক উত্তর দিবেন। খামোখা অন্ধভক্তি দেখাতে জোর করে কাউকে ইতিহাসের চূড়ায় উঠানো কপটতা বা ভণ্ডামি বা বিবেকের অন্তঃসার শূন্যতা ছাড়া আর কিছুই নয়। প্রমাণ হয়ে গেল শেখ মুজিব 7 মার্চে স্বাধীনতার ঘোষণা দেয়নি, অর্থাৎ আওয়ামী লীগের প্রথম দাবিটি সম্পূর্ণ বিকৃত ও অসত্য। চলুন 25 মার্চ মুজিবের স্বাধীনতা ঘোষণার বিষয় নিয়ে আওয়ামী লীগ প্রদত্ত তথ্যের সূক্ষ্মাতিসূক্ষ্ম পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণ করে দেখি। ফ্যাক্ট ফাইন্ডিং, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, DOI। প্রথমেই দেখা যাক শেখ মুজিবের বাসস্থান ধানমন্ডি 32 নম্বরে 25 মার্চ কাল রাত্রিতে কি ঘটেছিল। 25 মার্চের সন্ধ্যা 6টা থেকে মুজিবের গ্রেফতার হওয়া পর্যন্ত পুরো ঘটনা প্রমাণসহ তুলে ধরা হচ্ছে। এবার আপনারাই বিশ্লেষণ করবেন শেখ মুজিব কি আদৌ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কিনা। 1971 সালের 25 মার্চ সন্ধ্যা 6টা। রেহমান সুবহানের বাংলাদেশের অভ্যুত্থান এবং একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য 1994 গ্রন্থ থেকে জানা যায়, পাকিস্তানি সাংবাদিক তারিক আলীর পিতা মাজহার আলী এবং রেহমান সুবহান সন্ধ্যা 6টার দিকে শেখ মুজিবের সাথে দেখা করেন এবং মুজিবকে জানান পাকিস্তানি মিলিটারিদের ক্র্যাকডাউন আসন্ন। শেখ মুজিব এরপরও ইয়াহিয়ার সিদ্ধান্তের অপেক্ষায় থাকেন এবং স্থানীয় এবং বিদেশি সাংবাদিকদের মাঝে একটি প্রেস নোট বিতরণ করেন। যে প্রেস নোটে লেখা ছিল, প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে আলোচনা চূড়ান্ত হয়েছে, ক্ষমতা হস্তান্তরের মতনৈক্য হয়েছে এবং আমি বঙ্গবন্ধু আশা করি প্রেসিডেন্ট তা ঘোষণা করবেন। অ্যান্থনি মাসকারেনহাস শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা না করে উল্টো সমঝোতার চেষ্টা করায় ক্ষুব্ধ মন্তব্য করতে গিয়ে বলেন, আমার দুঃখ হয়, এই নির্বুদ্ধিতা সম্পর্কে আমার কোনো মন্তব্য নেই। সন্ধ্যা 6টার পরবর্তী সময়ে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া করাচির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। রাত 8টা থেকে 8:30। এসে করিমের শেখ মুজিব 2005 গ্রন্থের 195 পৃষ্ঠা থেকে জানা যায়, HM কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী, তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দ নজরুল ইসলাম শেখ মুজিবের সাথে দেখা করে স্বাধীনতা ঘোষণা না দেওয়ায় মনোকষ্ট নিয়ে চলে যান। এবার আপনারা নিজেকে শক্ত করুন। এখন যে প্রমাণ তুলে ধরা হবে তাতে আপনার মেনে নিতে কষ্ট হবে যে যাকে স্বাধীনতার স্থপতি বলা হয় সে মানুষটির মুখোশের আড়ালে ফানুষটি কত জঘন্য। 2014 সালের 18 এপ্রিল আওয়ামী বুদ্ধিজীবীদের উপস্থিতিতে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমেদ রচিত তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান হয়ে গেল। এবার দেখুন
শারমিন আহমেদের বইয়ের 59 ও 60 পৃষ্ঠায় মুক্তিযুদ্ধ শুরুর প্রেক্ষাপট প্রসঙ্গে তাজউদ্দিন কন্যা কি লিখেছেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী 25শে মার্চের ভয়ালো কালো রাতে আব্বু গেলেন মুজিব কাকুকে নিতে। তিনি আব্বুকে বললেন, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন 27 মার্চ হরতাল ডেকেছি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আব্বু স্বাধীনতার ঘোষণা লিখে নিয়ে এসেছিলেন এবং টেপ রেকর্ডারও নিয়ে এসেছিলেন। টেপে বিবৃতি দিয়ে বা স্বাধীনতার ঘোষণার স্বাক্ষর প্রদানে মুজিব কাকু অস্বীকৃতি জানান। কথা ছিল যে মুজিব কাকুর স্বাক্ষরকৃত স্বাধীনতার ঘোষণা হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থিত বিদেশি সাংবাদিকদের কাছে পৌঁছে দেওয়া হবে। কিন্তু মুজিব কাকুকে স্বাধীনতার ঘোষণায় রাজি করাতে না পেরে রাত 9টার দিকে আব্বু ঘরে ফিরলেন বিক্ষুব্ধ চিত্তে। আম্মাকে সব ঘটনা জানালেন। এর প্রমাণ আরও পাওয়া যায় মুক্তিযুদ্ধের পূর্বাপর গ্রন্থের 28 পৃষ্ঠায় মইদুল হাসানের ভাষ্যে। মইদুল হাসান স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, স্বাধীনতার ঘোষণা দিতে বলায় মুজিব জানায়, এটা করলে পাকিস্তানিরা আমার বিরুদ্ধে দালিলিক প্রমাণ পাইবে, আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনবে। তাজউদ্দিন একথা শুনে ক্ষিপ্ত হয়ে ধানমন্ডি 32 নম্বরের মুজিবের বাড়ি থেকে ফেরার পথে আওয়ামী লীগের অন্যতম নেতা মমিনের সাথে দেখা হয়। মমিনের কাছে তাজউদ্দিন বলেন, বঙ্গবন্ধু এইটুকুই ঝুঁকি নিতে রাজি নন। এছাড়াও ব্যারিস্টার আমিরুল ইসলামের সাথে আলাপে তাজউদ্দিন একথা বলেন। আর কি প্রমাণ দরকার যে প্রমাণ করতে মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি, এমনকি স্বাধীনতা চাননি? এবং তাজউদ্দিন বাধ্য হয়ে 10 এপ্রিলের মুজিবনগর সরকার বা স্বাধীনতার ঘোষণাপত্রে মুজিবকে ঘোষক এবং রাষ্ট্রপতি করেছিলেন। তিনি এতবার বলার পরও মুজিব স্বাধীনতার ঘোষণাটি দিলেন না। সেই তাজউদ্দিনই ভারতের সহযোগিতা পেতে মুজিবকে বাধ্য হয়ে স্বাধীনতার ঘোষক ও রাষ্ট্রপতি বানালেন। এই হলো সত্য ইতিহাস। বইটিতে এ বিষয়ে বিস্তারিত থাকবে। রাত 8টা থেকে 10:30 মিনিট। 2010 সালের 25 মার্চ ইত্তেফাকে প্রকাশিত মইনুল আলমের কলাম থেকে 1971 সালের 31 মার্চে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফের অজয় রায়ের স্বাধীনতার ঘোষণা বিষয়ক আর্টিকেল থেকে এবং দৈনিক সমকালের 2010 সালের 25 মার্চ প্রকাশিত নঈম গহরের কলাম থেকে জানা যায়, শেখ মুজিবের সাথে দেখা করে ধানমন্ডি 32 নম্বর থেকে বেরিয়ে আসেন ঢাকা ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সৈয়দ শাহজাহান, সাংবাদিক সাইমন ড্রিং এবং নঈম গহর। ওনাদের কারো কাছেই স্বাধীনতার ঘোষণা দেননি মুজিব। রাত 10:30। মুক্তিযুদ্ধ কেন অনিবার্য ছিল? গ্রন্থের 76 থেকে 77 পৃষ্ঠায় ডক্টর কামাল হোসেন লিখেছেন, এমনকি 25 মার্চ রাত 10:30 নাগাদ আমি যখন শেখ মুজিবের কাছ থেকে বিদায় নিচ্ছিলাম, তখনও শেখ মুজিব আমার কাছে জানতে চাইলেন আমি ওই টেলিফোন পেয়েছি কিনা। আমি তাকে জানালাম যে আমি তা পাইনি। উল্লেখ্য, কামাল হোসেনের নিকট পাকিস্তান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পীরজাদার কাছ থেকে ফোনটি আসার কথা ছিল। 25 মার্চ শেখ মুজিবের আটকের পূর্ব মুহূর্ত পর্যন্ত পাকিস্তান কাঠামোর আওতায় আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ পন্থায় ক্ষমতা প্রাপ্তিই ছিল আওয়ামীর একমাত্র লক্ষ্য। ওই রাতে ডক্টর কামালের নিকট সেই কাঙ্ক্ষিত ফোনটি এলে হয়তো পাকিস্তানের ক্ষমতা পেতেন মুজিব, কিন্তু বাংলার মানুষ পেত না স্বাধীনতা। তার মানে রাত 10:30টাতেও ডক্টর কামালের সাথে স্বাধীনতার ঘোষণার বিষয় কিছু বলেননি শেখ মুজিব, এবং তিনি তখনও পাকিস্তানিদের ফোনের অপেক্ষা করছিলেন। শেখ মুজিবের একান্ত সচিব জমিরুদ্দিন আহমেদ 25 মার্চ রাতে ইয়াহিয়া ও ভুট্টোর সাথে যোগাযোগ করার জন্য নিযুক্ত ছিলেন। 1986 সালে বাংলাদেশ স্বাধীনতার 15 বছর শীর্ষক লেখায় জমিরুদ্দিন বিশদভাবে এ বিষয়ে বর্ণনা করেছেন। বিষয়টা হচ্ছে, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ও জুলফিকার আলী ভুট্টোকে আওয়ামী লীগ নেতারা সর্বশেষ প্রস্তাব দিয়েছিলেন যে পাকিস্তানকে একটা ফেডারেল রাষ্ট্রে পরিণত করা হোক। সে প্রস্তাব সম্বন্ধে জবাবের আশাতেই মুজিব তার একান্ত সচিবকে 25 মার্চ বিকেলে এবং রাতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পাঠিয়েছিলেন। তাতে পরিষ্কার বোঝা যায় যে তিনি স্বাধীনতার ঘোষণা দেননি এবং দেওয়ার ইচ্ছাও তার ছিল না। অর্থাৎ শেখ মুজিব 25 মার্চেও স্বাধীনতা না চেয়ে সমঝোতা করতে চেয়েছিলেন। রাত 11টা। আর্চার ব্লাডের দ্য ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ 2006 গ্রন্থের 198 পৃষ্ঠা থেকে জানা যায়, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ প্রধান আব্দুর রাজ্জাক শেখ মুজিবের সাথে সাক্ষাৎ করে আত্মগোপন করার অনুরোধ জানান। এর আগে তাজউদ্দিন আহমেদ মুজিবকে আত্মগোপনে গিয়ে স্বাধীনতা যুদ্ধ পরিচালনার কথা বলেছিলেন, কিন্তু মুজিব সেটা না করে পাকিস্তানিদের হেফাজতে চলে গেলেন। রাত 11টা থেকে 11:30 মিনিট। সিরাজুল আলম খান, আসামা আব্দুর রব এবং শাহজাহান সিরাজ শেখ মুজিবের সাথে দেখা করে ধানমন্ডি 32 নম্বর ত্যাগ করেন। শেখ মুজিবের মেয়ে, বর্তমানে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার বক্তব্য অনুসারে এটাই ছিল শেখ মুজিবের কারো সাথে ওই রাতে শেষ বৈঠক।
রাত 11:30। 2000 সালে ইউপিএল থেকে প্রকাশিত শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশের 84 পৃষ্ঠা থেকে জানা যায়, রাত যত গভীর হতে থাকে অপারেশন সার্চলাইটের নামে পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা গণহত্যা, অগ্নিসংযোগ, ভয়ঙ্কর বর্বরতা তত বাড়তে থাকে। এ পরিস্থিতিতে শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা না করে এক বিবৃতিতে বিভিন্ন স্থানে সেনাবাহিনীর গুলিবর্ষণের প্রতিবাদে হরতাল আহ্বান করেন। রাত 1:10 থেকে 1:30। মূলধারা 71 গ্রন্থ থেকে জানা যায়, ঠিক এই সময়টাতেই শেখ মুজিব অস্বাভাবিক কাপুরুষিতভাবে আত্মসমর্পণ করেন। কিভাবে মুজিব আত্মসমর্পণ করেছিল সে বর্ণনা পাওয়া যায় অপারেশন বিগ বার্ডের ইনচার্জ জহিরুল আলম খান, যার নেতৃত্বে মুজিবকে গ্রেফতার করা হয়েছিল তার নিজের দ্য ওয়ে ইট ওয়াজ গ্রন্থে। বন্ধরুমের ভেতর থেকে চিৎকার করে সাড়া দেন শেখ মুজিব এবং বলেন তাকে না মারার প্রতিশ্রুতি দিলে তিনি বেরিয়ে আসবেন। তারপর মুজিব বললেন তাকে ফোন করে বললে তিনি নিজেই চলে আসতেন। এই ঘটনার ব্যাপারে আরও ততোধিক তথ্য প্রমাণ রয়েছে। 25 মার্চ রাতে পাক বাহিনীর হাতে স্বেচ্ছা সমর্পণের আগ পর্যন্ত বেগম ফজিলাতুন্নেসা শেখ মুজিবের সঙ্গেই ছিলেন। 1973 সালে বেগম মুজিব এক সাক্ষাৎকারে সেদিনের ঘটনা সবিস্তারে বর্ণনা করেছেন। এছাড়াও দৈনিক বাংলা 26 মার্চ 1972 দেওয়া এই দীর্ঘ সাক্ষাৎকারে কোথাও বেগম মুজিব একটিবারও বলেননি যে যাওয়ার আগে কোনো এক ফাঁকে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এবার স্বয়ং আওয়ামী লীগের তুখোড় নেতা ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি নয়াদিগন্ত পত্রিকায় 2014 সালে 17 এপ্রিল এক কলামে শেখ মুজিব ও আওয়ামী লীগের বিরুদ্ধে জাতি যেসব প্রশ্ন তুলেছে তার দারুণ বর্ণনা দিয়েছেন। প্রশ্ন উঠেছে 1971 সালের বিভিন্ন বিষয় নিয়ে। লোকজন জানতে চাচ্ছে কেন তোফায়েল সাহেব বা তার চেয়েও বড় মাপের জাতীয় 4 নেতা 26 মার্চের ঘোষণাটি দিলেন না। কেন এবার চট্টগ্রামের এক অখ্যাত আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দেবেন? যুদ্ধকালীন বঙ্গমাতা বেগম মুজিব তো বলতে গেলে স্বাধীনভাবেই ঘোরাফেরা করেছেন, তিনি কেন এই ঘোষণা সম্পর্কে কিছু বললেন না? তাহলে প্রমাণ হয়ে গেল 25 মার্চ বিকাল থেকে রাত পর্যন্ত যত দলীয় নেতা, সাংবাদিক, পেশাজীবী ও আত্মীয়রা শেখ মুজিবের সাথে দেখা করতে এসেছিলেন বা বাসায় অবস্থান করছিলেন, তাদের কারো কাছে মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি। এমনকি ইতোমধ্যে মুজিব নিশ্চিত হয়ে গেছেন যে ইয়াহিয়া সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের আলোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পালিয়ে চলে গেছেন। আর ভুট্টো আলোচনার সুযোগ ভেস্তে দিয়ে এবং পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইটের মতো বর্বরতা শুরু করেছে এবং তার মাত্রা ব্যাপক ভয়াবহ অবস্থায় চলে যাচ্ছে। ঠিক এরকম তথ্য জানার পরও মুজিব কেন যারা তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তাদের কাছে স্বাধীনতার ঘোষণাটি দিলেন না, বরঞ্চ তিনি সমঝোতার চেষ্টা করে গেলেন? তিনি যেহেতু 7 মার্চেই স্বাধীনতার জন্য জনগণকে প্রস্তুত থাকতে বলেছেন, তাহলে 25 মার্চের ভয়াল পরিস্থিতিতে তিনি কেন স্বাধীনতার ঘোষণার কথা তার কোনো রাজনৈতিক কর্মীকে জানালেন না? আরও জানা গেল যে তাজউদ্দিন স্বাধীনতার ঘোষণা টেপ রেকর্ড করে এবং লিখে নিয়ে আসলেও মুজিব সেটা স্বাক্ষর বা ঘোষণা দেন নাই, উল্টো ধমকে দিয়েছেন। এবার দেখা যাক স্বাধীনতা পরবর্তী সময়গুলোতে শেখ মুজিব নিজে এবং আওয়ামী লীগ কিভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বলে অসত্য দাবি করেছেন। শেখ মুজিবের স্বাধীনতা ঘোষণা দেওয়ার কল্প কাহিনীটি প্রথম প্রচার পায় স্বাধীনতার পর। শেখ মুজিব নিজেই এই মিথ্যাচার শুরু করে, তারপর তার দলীয় নেতারা সেটা কন্টিনিউ করে। 1972 সালের 10 এপ্রিল বাংলাদেশ গণপরিষদের উদ্বোধনী অধিবেশনে বঙ্গবন্ধু তার ভাষণ 72 সালের 7 জুন সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায়, 1974 সালের 18 জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী ভাষণে, 1972 সালের 16 জানুয়ারি ঢাকায় শেখ মুজিবের সাথে সিডনি শনবার্গের একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেন। আসুন এবার শেখ মুজিব ও আওয়ামী লীগের দাবিগুলোর সত্যতা যাচাই করে দেখি। আপনারা এতক্ষণে প্রমাণ পেয়ে গেছেন যে 25 মার্চ রাতে যারা মুজিবের সাথে সাক্ষাৎ করেছেন তাদের কারো কাছেই মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি। এবার প্রমাণ পাবেন যে মুজিবের দাবি অনুযায়ী স্বাধীনতার ঘোষণার মেসেজটি পাঠানোর সময়কালে যেসব সাংবাদিক বা দলীয় নেতারা তার সাথে দেখা বা যোগাযোগ করেছে তাদের কারো কাছেই স্বাধীনতার ঘোষণার কোনো কথা উল্লেখ করেননি। সিডনির সাথে সাক্ষাৎকারে মুজিব বলেছেন তিনি 10:30 সময় চট্টগ্রামে টেলিফোন করে স্বাধীনতার ঘোষণা জানিয়েছেন, কিন্তু রাত 10টা থেকে 10:30 পর্যন্ত নঈম গহর ধানমন্ডি 32 নম্বরে মুজিবের বাসায় ছিলেন এবং তার ভূমিকাটা ছিল চট্টগ্রাম আওয়ামী লীগ নেতাদের সাথে শেখ মুজিবের কমিউনিকেশন তৈরি করা।
তাহলে এরকম সুবর্ণ সুযোগ পাওয়ার পরও শেখ মুজিব কেন তার কাছে স্বাধীনতার ঘোষণার কথা জানালেন না? আওয়ামী লীগের আরেক পক্ষ দাবি করছে রাত 12:20 পর মুজিব টেলিফোনে সেন্ট্রাল টিএনটি অফিসের বিশ্বস্ত একজনকে স্বাধীনতার ঘোষণা পাঠিয়ে দেন। কিন্তু নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় 1971 সালের 28 মার্চে প্রকাশিত সিডনি শনবার্গের 27 মার্চের রিপোর্ট থেকে জানা যায়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে বিদেশি সাংবাদিকদের পক্ষ থেকে 25 মার্চ রাত 12:20 শেখ মুজিবকে টেলিফোন করা হয়। ফোনটি রিসিভ করেন আওয়ামী লীগের অফিসিয়াল পরিচয়দানকারী কেউ একজন। ফোন রিসিভারে বক্তব্য অনুযায়ী শেখ মুজিব তখন শোবার ঘরে ছিলেন এবং স্বাভাবিকভাবেই ফোনটি বিজি ছিল পরবর্তী কিছু সময় এই কথোপকথনে। যদি 12টা বা 12:20 মধ্যে ডিওআই মেসেজ শেখ মুজিব পাঠিয়ে থাকেন, তাহলে সুবর্ণ সুযোগ পেয়েও শেখ মুজিব আন্তর্জাতিক সাংবাদিকদের কাছে তার ডিওআই মেসেজের তথ্যটি জানাননি কেন? আর যেহেতু ওই সময়টাতে ফোন বিজি ছিল, তার মানে অন্য কোথাও ফোন করে স্বাধীনতা ঘোষণা দেওয়ার প্রশ্নই আসে না। এছাড়াও 1971 সালের 29 মার্চ অস্ট্রেলিয়ার দ্য এজ রিপোর্ট এবং 30 মার্চ ডেইলি টেলিগ্রাফে এই একই তথ্যটি সাইমন ড্রিঙ্কের রিপোর্টে পাওয়া যায়। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে বিদেশি সাংবাদিকদের পক্ষ থেকে আবার রাত 1টায় শেখ মুজিবকে টেলিফোন করা হয়। রিপোর্টগুলোতে বলা হয়েছে রাত 1টার সামান্য আগে শেখ মুজিবের সাথে যোগাযোগ করা হয় এবং স্বয়ং শেখ মুজিব ফোন রিসিভ করে। সেখানে শেখ মুজিব বলেছেন যে তিনি যে কোনো মুহূর্তে আক্রমণ আশা করছেন এবং একজন ভৃত্য আর দেহরক্ষী ছাড়া বাকি সবাইকে নিরাপদ স্থানে পাঠিয়ে দিয়েছেন। সেই চূড়ান্ত মুহূর্তে যখন শেখ মুজিব জেনে গেছেন কি ঘটতে যাচ্ছে এবং তিনি যদি স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকেন, তাহলে কেন আন্তর্জাতিক সংবাদকর্মীকে জানাননি? এটা পরিষ্কার যে সত্যিকারে যদি মুজিব স্বাধীনতার ঘোষণা দিতেন বা দেওয়ার ইচ্ছা পোষণ করতেন, তাহলে সাংবাদিকদের বিষয়টা জানাতেন। 25 তারিখ হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রচুর বিদেশি সাংবাদিক ছিল। শেখ মুজিব হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেসব সাংবাদিকদের কাছে চিরকুট না পাঠিয়ে উনি কেন তা 200 মাইল দূরে চট্টগ্রামে তা পাঠালেন? রেডিওতে প্রচারের চেয়ে সাংবাদিকদের কাছে স্বাধীনতার ঘোষণা দিলে দেশে ও বিদেশে সর্বত্র সে ঘোষণাটি ছড়িয়ে যেত। মুজিব সে কাজটি করবেন না, সেটা ভাবাই বোকামি। অর্থাৎ তিনি স্বাধীনতার ঘোষণা দিলে ঠিকই সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানাতেন। এছাড়াও এর আগে আমরা জেনেছি যে তাজউদ্দিন আহমেদ চেয়েছিলেন স্বাধীনতার ঘোষণাপত্রটি মুজিবকে দিয়ে স্বাক্ষর করিয়ে ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলন করে তুলে ধরবেন, কিন্তু তখন স্বাধীনতার ঘোষণা দেননি। প্রশ্ন হলো, পরেও যদি মুজিব ঘোষণা দিয়ে থাকেন, তাহলে পূর্ব পরিকল্পনার সাথে মিল রেখে কেন সাংবাদিকদের না জানিয়ে শত শত মাইল দূরে পাঠাতে গেলেন? এসব হাস্যকর ও অবান্তর দাবি নয় কি? আওয়ামী লীগ থেকে আরো দাবি করা হয় মুজিব চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরীর কাছে স্বাধীনতার ঘোষণা পাঠিয়েছিলেন, কিন্তু এ দাবি খণ্ডন করেছেন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বিশেষ সহকারী মইদুল হাসান। 1971 সালের জুন মাসে বাংলাদেশের নেতারা স্বীকৃতি দানের প্রশ্নে ভারত সরকারকে খুব বেশি পীড়াপিড়ি শুরু করলে ভারত সরকার স্বাধীনতার ঘোষণা নিয়ে গুরুতর সন্দেহ প্রকাশ করে এবং দলিল প্রমাণ চায়। ভারত সরকার বাংলাদেশ মন্ত্রী পরিষদের সদস্য ও অন্য প্রধান নেতাদের জিজ্ঞাসা করে যে শেখ মুজিবুর রহমান কাউকে কিছু বলে গেছেন কিনা। এর মধ্যে জহুর আহমেদ চৌধুরীও ছিলেন। প্রত্যেকেই বলেছেন কাউকে তিনি স্বাধীনতার ঘোষণার কথা বলে যাননি, যার প্রমাণ রয়েছে মুক্তিযুদ্ধের পূর্বাপর গ্রন্থের 29 ও 30 পৃষ্ঠায়। 1981 সালের 17 জুলাইয়ের সাপ্তাহিক বিচিত্রায় লেখা খন্দকার আলী আশরাফের কলামে 5 আগস্ট 1971 হোয়াইট পেপার অন দ্য ক্রাইসিস ইন ইস্ট পাকিস্তান গ্রন্থে ও 1989 সদরুলের মুক্তিযুদ্ধ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে গ্রন্থের 48 পৃষ্ঠা এবং সিদ্দিক সালিকের লেখা গ্রন্থ উইটনেস টু সারেন্ডারের 75 পৃষ্ঠা থেকে জানা যায় 25 মার্চ পিলখানার ইপিআর সদর দপ্তর আক্রান্ত হয় রাত 10টার পর। তাছাড়া ইপিআর বা অন্য কোনো সংস্থার বেতার সংযোগ বন্ধ ছিল। বস্তুত রাত 11টার পর হতেই ঢাকার সঙ্গে দেশের সকল অংশের সব ধরনের তার বা বেতার যোগাযোগ ছিন্ন হয়ে যায়। শুধু সরকারি চ্যানেলগুলোই খোলা থাকে, কিন্তু তা ছিল পাকিস্তানিদের নিয়ন্ত্রণে। এই অবস্থায় ঢাকা থেকে চট্টগ্রাম বা অন্য কোথাও স্বাধীনতা বা অন্য কোনো সংবাদ পাঠানো সম্ভব ছিল না। আর ওয়ারলেস যুগে স্বাধীনতা ঘোষণার কথা সত্য হলে ইয়াহিয়া খান তার 26 মার্চে বেতার ভাষণে শেখ মুজিবের বিশ্বাসঘাতকতার অভিযোগের প্রথম প্রমাণস্বরূপ স্বাধীনতা ঘোষণার অভিযোগ আনত। ইয়াহিয়া শেখ মুজিবের বিরুদ্ধে বহু অভিযোগ করলেও স্বাধীনতা বা যুদ্ধ ঘোষণার কোনো অভিযোগ করেননি। এমনকি পাকিস্তান সরকারের শ্বেতপত্রেরও কোনো উল্লেখ ছিল না। বাস্তবতা হলো 25 মার্চ অপারেশন সার্চ লাইট শুরু 2 দিন আগে 23 মার্চ বেলুস রেজিমেন্ট পিলখানার দায়িত্ব নিয়ে নেয় এবং
25 মার্চ দুপুরে ইপিআরের বাঙালি সদস্যদের নিরস্ত্র করা হয়। এ ঘটনা সম্পর্কে 25 মার্চ রাতে আটকের আগে শেখ মুজিবকে জানিয়েছিলেন স্বেচ্ছাসেবক লীগের নেতা আব্দুর রাজ্জাকও। কাজে ইপিআর ওয়্যারলেস যুগে বার্তা পাঠানো সম্পূর্ণ অসম্ভব। আর ঢাকা থেকে চট্টগ্রামের 212 কিলোমিটার দূরত্ব ওয়াকিটকির নেটওয়ার্কের বাহিরে। প্রযুক্তির এ চরম বিকাশের যুগে ঐরূপ কোনো ওয়াকিটকি অদ্যাবধি আবিষ্কার হয়নি। তাছাড়া ইপিআরের ওয়্যারলেস মারফত কোনো সংবাদ চট্টগ্রাম পাঠালে সেটি প্রথমেই জানার কথা চট্টগ্রাম ইপিআরের অধিনায়ক ক্যাপ্টেন রফিকের, কেননা তিনি ছিলেন স্বাধীনতা যুদ্ধের পক্ষের লোক। কিন্তু আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর রফিক এরকম কোনো বার্তার কথা কখনোই স্বীকার করেননি, বরং তার দাবি ওই দিন তারা অনেক চেষ্টা করেও ঢাকার সাথে কোনো যোগাযোগ স্থাপন করতে পারেননি। লক্ষ প্রাণীর বিনিময়ে 2010 গ্রন্থে লেখক রফিকুল ইসলাম বীর উত্তম 92 পৃষ্ঠায় এবং ফারুক আজিজ খানের স্প্রিং 1971 গ্রন্থ থেকে জানা যায় যে ইপিআর হেডকোয়ার্টার পিলখানা এবং রাজারবাগ পুলিশ লাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস সমূহ পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা আক্রান্ত হয়। বাস্তবতা হচ্ছে একটি অসত্য বিষয়ে প্রমাণ করতে গিয়ে শেখ মুজিব ও তার দল নানামুখী মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের প্রসার সাজিয়েছে। 71 সালের 25 মার্চের পর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায়ের অন্ধকার সময় ছিল। সেটা ঢাকতেই গলাবাজি করে সত্যকে মিথ্যার কৃষ্ণ বেড়াজালে ঢেকে রাখতে গিয়ে আওয়ামী লীগ যে বিভ্রান্তিকর দাবি করছে, সে দাবি যে কতটা হাস্যকর ও অযৌক্তিক তা প্রমাণ হয়ে গেল। এবার আপনারাই যুক্তি ও বুদ্ধি দিয়ে নির্ধারণ করেন ইতিহাসকে এভাবে বিকৃত করা হলো কিসের স্বার্থে? শুধুমাত্র ক্ষমতার স্বার্থে, নাকি শেখ মুজিব ব্যতীত আর কাউকে কৃতিত্ব না দেওয়ার জন্য? খোদ মুজিবের মেয়ে শেখ হাসিনার জামাই ওয়াজেদ মিয়া নিজেই নিউ এজ এর কলামে লিখেছেন শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে ঘটনা ও বাংলাদেশ নামের লেখা বইয়ের কোথাও বলেননি যে মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এছাড়াও স্বাধীনতা ঘোষণা নিয়ে লন্ডন থেকে প্রকাশিত পাকিস্তান ক্রাইসিস গ্রন্থ ও আওয়ামী লীগ আমলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্বিশ্বের প্রচার বিভাগের প্রকাশিত বঙ্গবন্ধু স্পিক্স গ্রন্থ ও আর্টেল অব মিলিয়ন্স গ্রন্থ ও সংসদে দেওয়া আওয়ামী লীগের বক্তব্য, যারা দাবি করেছে মেজর জিয়া নন মুজিবই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তাদের প্রত্যেকটা যুক্তি ও বক্তব্যের পার্থক্য তুলে ধরা হয়েছে। কলেবর বৃদ্ধি হয়ে যাওয়ায় ডকুমেন্টারি থেকে এই অংশটা বাদ দিয়ে বইতে রাখা হয়েছে। আপনারা এ বিষয়ে বইটাতে আরও ডিটেলস পাবেন। আওয়ামী লীগের এসব দাবি যে কতটা অসার এবং স্থানকাল পাত্রভেদে কতটা ভিন্ন ভিন্ন এবং হাস্যকর তাও প্রমাণ করা হয়েছে। খুব শীঘ্রই বইটি পাঠকদের জন্য প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের উদ্দেশ্যে কয়েকটি প্রশ্ন রইল। 1. শেখ মুজিব 25 মার্চ স্বাধীনতার ঘোষণা দিলে কেন ওই দিন যারা তার বাসায় এসেছিল বা যেসব সাংবাদিকরা ফোন দিয়েছিল তাদের কাছে দেননি বা বিষয়টি অবহিত করেননি? 2. স্বাধীনতার ঘোষণাটি সিলেট, ঢাকা কিংবা রাজশাহীতে না পাঠিয়ে কেন শুধু চট্টগ্রামেই পাঠালেন? চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর সেই কৃতিত্বে ভাগ বসানোর জন্যই এই মিথ্যা তথ্যের অবতারণা নয় কি? 3. শেখ মুজিব 25 মার্চ চট্টগ্রামে স্বাধীনতার বার্তা পাঠালে পরদিন ঢাকা কিংবা চট্টগ্রামে পত্রিকায় এই সংক্রান্ত কোনো খবর প্রকাশ হয়নি কেন? 4. শেখ মুজিব 25 মার্চ স্বাধীনতার বার্তা পাঠালে 27 মার্চ ঢাকায় হরতাল ডাকলেন কোন যুক্তিতে? হরতাল ডেকে বাংলাদেশের জনগণকে ঘরে বন্দি রাখার এই ফন্দি কেন? কাদের স্বার্থে? 5. 27 মার্চ শেখ মুজিব তৎকালীন পূর্ব বাংলায় হরতাল ডেকেছিলেন। ওই দিন সেই খবর চট্টগ্রাম থেকে প্রকাশিত পিপলস ভিউ পত্রিকায় প্রকাশিত হয়েছে, অথচ শেখ মুজিবের কথিত স্বাধীনতার ঘোষণা প্রকাশিত হয়নি কেন? মুজিব স্বাধীনতা ঘোষণা করলে কেন 26 মার্চ 1971 পাকিস্তান টাইমস পত্রিকায় মুজিব কলস ফর স্ট্রাইক অন 27th প্রোটেস্ট অ্যাগেনস্ট আর্মি অপারেশন শিরোনামে এ সংবাদ পরিবেশন করে? এছাড়াও দৈনিক পাকিস্তান, দৈনিক পূর্বদেশ, মর্নিং নিউজ ও পাকিস্তান অবজারভার এবং লন্ডনের ডেইলি টেলিগ্রাফ এই গণমাধ্যমগুলোতে শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণা নিয়ে কোনো সংবাদ ছিল না কেন? শেখ মুজিব যে 25 মার্চ রাতে স্বাধীনতার ঘোষণা দেন নাই, এমনকি তিনি স্বাধীনতা চান নাই, এতক্ষণ বিস্তারিত তথ্য, উপাত্ত ও প্রমাণসহ আপনারা দেখলেন। এবার শেখ মুজিব যে স্বাধীনতার ঘোষণা দেয়নি সে বিষয়ে আরও কিছু দালিলিক প্রমাণ তুলে ধরা হলো। 1971 সালের 6 নভেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যিনি শেখ মুজিব ও আওয়ামী লীগের একান্ত শুভাকাঙ্ক্ষী, তিনি নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশে বক্তৃতাকালে বলেন, দ্য ক্রাই ফর ইন্ডিপেন্ডেন্স arose after Sheikh Mujib was arrested and not before. He himself, so far as I know, has not asked for independence even now. অর্থাৎ স্বাধীনতার ডাক এসেছিল শেখ মুজিব
গ্রেফতার হওয়ার পরে, তার পূর্বে নয়। আমার জানা মতে তিনি কোনো সময় স্বাধীনতার ঘোষণা দেননি। পাকিস্তান কারাগারে থাকাকালীন মুজিবের আইনজীবী ব্রোহি পাকিস্তানের আদালতে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, পারলে প্রমাণ করেন যে মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। মুজিব যদি স্বাধীনতার ঘোষণা দিতেন তাহলে নিশ্চয়ই সেটা পাকিস্তানের আদালতে প্রমাণ হতো। মন গড়া ভিত্তিহীন দাবি করলেই কি কাউকে ইতিহাসে স্থান দেয়া যায়? ২৬ মার্চ ১৯৭১ এনবিসি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ মুজিবকে বিদেশি এক সাংবাদিক প্রশ্ন করেন, Nobody can stop it. Autonomy or definite. তার মানে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি চেয়েছিলেন স্বায়ত্তশাসন। ৭১-এর রণাঙ্গন ২০১৩ গ্রন্থের ২৫৪ থেকে ২৫৫ পৃষ্ঠায় রয়েছে। লেখক শামসুল হুদা কে এম শফিউল্লাহর কাছে জানতে চান, বঙ্গবন্ধু কর্তৃক ২৫ মার্চ দিবাগত রাতে স্বাধীনতা ঘোষণা সম্পর্কে আপনি কিছু জানতে পেরেছিলেন কি? কে এম শফিউল্লাহ উত্তরে বলেন, এ জাতীয় কোনো খবর আমি পাইনি। বেগম মুজিব ১৯৭৩ সালের মার্চ মাসের এক সন্ধ্যায় ধানমন্ডি ৩২ নম্বর রোডের বাড়িতে বিবিসির এক সাংবাদিককে একটি খোলামেলা সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারটি বিবিসি এবং ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই প্রচার করেছিল। সেখানে বেগম মুজিব বলেন, মুজিব সিন্ধি ব্যবসায়ী হারুনদের আলফা বীমা কোম্পানিতে উপদেষ্টা হিসেবে মাসে ১০,০০০ টাকা, তাছাড়া পাকিস্তান সরকারও তাকে একটা মাসোহারা দিয়েছিল। তখন সঠিক মনে নেই, সম্ভবত মাসে ১৬৫০ টাকা করে। অর্থাৎ বেগম মুজিবের তথ্য মতে মুজিব ৭১ সালের যুদ্ধকালীন সময়েও পাকিস্তান সরকারের কাছ থেকে মাসোহারা পেতেন। মুজিব যদি স্বাধীনতার ঘোষণা দিতেনই, তাহলে পাকিস্তান সরকার তাদের কেন মাসোহারা দিতেন, আর মুজিবের পরিবারই বা কেন নিতেন? সত্য ইতিহাস জানতে এ প্রশ্ন করাটা কি অন্যায়? প্রবীণ লেখক ও আওয়ামী লীগের একজন ঘনিষ্ঠ ব্যক্তি জনাব কামরুদ্দিন আহমেদ তার স্বাধীন বাংলায় অভ্যুদয় এবং অতঃপর গ্রন্থে লিখেন, আওয়ামী লীগ নেতৃবৃন্দের এমনিভাবে দেশ ত্যাগ করায় এটাই পরিষ্কার হয়েছিল যে এ ধরনের পরিস্থিতির মোকাবিলা করার জন্য শেখ সাহেব বা আওয়ামী লীগের কোনো প্রস্তুতি বা পরিকল্পনা ছিল না। তারা যদি তৎক্ষণাৎ স্বাধীনতার জন্য প্রস্তুত থাকতেন, তাহলে শেখ সাহেব ও পাক সেনার হাতে বন্দী হতেন না। মুজিবের একনিষ্ঠ কর্মী আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, কাজী আরেফ আহমেদ, আশামা আব্দুর রব, পঙ্কজ ভট্টাচার্য, শাহজাহান সিরাজ ও আরও অনেকের বক্তব্য প্রকাশিত হয়েছে। সেখানে কেউ বলেনি শেখ মুজিব ২৬ মার্চ স্বাধীনতার কোনো ঘোষণা দিয়েছিলেন। বরঞ্চ তালুকদার মনিরুজ্জামানের দ্য বাংলাদেশ রেভলিউশন অ্যান্ড ইটস আফটারমাথ ১৯৮০ গ্রন্থের ১০৯ পৃষ্ঠায় বলা হয়েছে, শেখ মুজিবের ধরা দেওয়া অনেকটাই ছিল ইচ্ছাকৃত। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, বাংলাদেশের ঘরে ঘরে ১৯৭১ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই স্বাধীন বাংলার পতাকা উড়লেও শেখ মুজিবের বাসভবনে ২৩ মার্চ পর্যন্ত পাকিস্তানের পতাকা উঠছিল। ৭ মার্চ যদি স্বাধীনতা ঘোষণা করলেন, তাহলে ২৩ মার্চ পর্যন্ত পাকিস্তানের পতাকা কেন নিজের বাসায় টাঙিয়ে রেখেছিলেন? মুজিব এবং আওয়ামী লীগ যে ২৫ তারিখের দিকেও স্বাধীনতা চাননি তার প্রমাণ রয়েছে কে এম আমিনুল হকের ২ পলাশী ২ মীর জাফর ২০০৭ গ্রন্থের ২০৭ পৃষ্ঠায় আবুল বাশার নামের একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও মেজর জলিলের বক্তব্যে। অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা গ্রন্থের ১২ পৃষ্ঠায় রয়েছে, ইয়াহিয়া খানের সঙ্গে এক বৈঠকে তিনি বলেই ফেলেছিলেন, আমি যদি আপনার কথা মতো কাজ করি তাহলে ছাত্রনেতারা আমাকে গুলি করবে, আর যদি আমি ছাত্রনেতাদের কথা মতো চলি তাহলে আপনি আমাকে গুলি করবেন। বলুন তো আমি কি করি? প্রবীণ রাজনীতিবিদ অলি আহাদ, জাতীয় রাজনীতি ১৯৪৫ থেকে ১৯৭৫ গ্রন্থের ৪২৪ থেকে ২৫ পৃষ্ঠা থেকে জানা যায়, অলি আহাদ, আব্দুল মালেক উকিল, জহুর আহমেদ চৌধুরী, আব্দুল হান্নান চৌধুরী, আলী আজম, খালেদ মোহাম্মদ আলী, লুৎফুল হাই সাচ্চু প্রমুখ আওয়ামী লীগ নেতাদের কাছে জানতে চেয়েছিলেন যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন কিনা বা ভবিষ্যৎ কর্মপন্থা বা লক্ষ্য সম্পর্কে কোনো নির্দেশ দিয়েছিলেন কিনা। তাহারা সবাই স্পষ্ট ভাষায় ও নিঃসংকোচে জবাব দিয়েছিলেন যে না, শেখ মুজিব এরকম কোনো ঘোষণা বা নির্দেশ দেননি। অথচ স্বাধীনতা উত্তরকালে বানোয়াটভাবে বলা হয় যে তিনি পূর্বাহ্নেই নির্দেশ প্রদান করেছিলেন। অর্থাৎ দালিলিক প্রমাণের সাপেক্ষে তা স্পষ্ট করে বলা যায় যে ২৫ মার্চ মুজিব কোনোভাবেই স্বাধীনতার ঘোষণা দেননি। সবচেয়ে বড় কথা, মুজিব স্বাধীনতার ঘোষণা দিতে চাননি। এইবার বলুন মুজিব কিভাবে স্বাধীনতার ঘোষক ছিলেন? আমরা প্রমাণ আর যুক্তি দিলাম, বিচার আপনাদের। আওয়ামী লীগারদের কাছে আরো কিছু প্রশ্ন রাখলাম উত্তরের আশায়। ১. ২৫ মার্চ পাকিস্তানিদের সঙ্গে শেখ মুজিবের আলোচনা চূড়ান্তভাবে ব্যর্থ হওয়ার পরও তিনি আত্মগোপনে না গিয়ে কেন ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে বসে পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন? ২.
বাংলাদেশের জনগণকে ঘোর বিপদে রেখে তিনি কেন পাকিস্তান এবং পাকিস্তানিদের নিরাপদ মনে করলেন? কথিত স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজের ঘরে বসে থেকে আত্মসমর্পণ করার আর একটি নজিরও কি পৃথিবীর কোনো দেশের ইতিহাসে আছে? কেন শেখ মুজিব ভীরু কাপুরুষের মতো কাপড় বদলানোর ঘর থেকে পোশাক পরিহিত অবস্থায় বের হয়ে নিজে থেকেই হ্যান্ড রাইজ হাত উত্তোলন করলেন? শেখ মুজিব তো কেবল ব্যক্তি শেখ মুজিব ছিলেন না, হাসিনা, রেহানা, জামাল, কামালের পিতা ছিলেন না, ফজিলাতুন্নেসার স্বামী ছিলেন না। তার হওয়া উচিত ছিল স্বাধীনতা বিপ্লবের প্রাণ পুরুষ, সুপ্রিম লিডার অব দ্য নেশন। কেন লজ্জাজনকভাবে নত মেরুদণ্ডে আত্মসমর্পণ করার পরও জাতির সেই চরম দুঃসময়টিতে মুজিবের এরিনমোর তামাক আর পাইপের কথা মনে পড়ে? সন্তানের মৃত্যুদশায় কি কোনো পিতার সিগারেটের নেশা জাগে? 3. স্বেচ্ছা সমর্পণের আগে শেখ মুজিব নিজের পরিবারের সদস্যদের কেন নিরাপদে পাক সেনাদের হেফাজতে পাঠিয়ে দিয়েছিলেন? কোন ভরসায়, কাদের ভরসায়? কেন সেই সময় শেখ হাসিনার সন্তান সম্ভবা হলেও পাকিস্তানিরা নিজেদের গাড়িতে করে শেখ হাসিনাকে হাসপাতালে নিরাপদে পৌঁছে দিয়েছিলেন? শেখ মুজিবের পরিবারকে পাক সরকার প্রতি মাসে কেন 1800 রুপি করে পৌঁছে দিত? শেখ মুজিব এবং তার পরিবারের জন্য পাকিস্তানিদের এই দরদের নেপথ্য কারণ কি? 4. শেখ মুজিব তার দলের প্রথম সারির নেতাদেরকে কেন যুদ্ধে অংশগ্রহণের জন্য বলেননি? কেন তাদেরকে নিরাপদে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন? 5. পাকিস্তানিরা ঢাকায় ব্যাপক সৈন্য সমাবেশ করেছে জেনেও প্রশিক্ষিত বাঙালি সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেননি কেন? শেখ মুজিবের অদূরদর্শিতার কারণেই কি পাকিস্তানিরা যুদ্ধ শুরুর প্রথম রাতের প্রথমেই রাজারবাগে পুলিশ সদস্যদের উপর হামলা করেনি? 6. 71 সালের 25শে মার্চের সর্বশেষ পরিস্থিতি জানতে রাত 8:30টায় শেখ মুজিবের 32 নম্বরের বাড়িতে সাংবাদিকরা গেলে কেন তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি? এই ধরনের যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বের যে কোনো নেতাই সাধারণত সাংবাদিকদের কাছাকাছি রাখেন, কিন্তু শেখ মুজিব কেন তার উল্টো করলেন? 7. স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ যত প্রাণ হারিয়েছে, যত রক্ত ঝরিয়েছে, যত মা বোন ধর্ষিত হয়েছে, যত সম্পদ ধ্বংস হয়েছে, তার চেয়ে অনেক কম প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হতো যদি শেখ মুজিব ও আওয়ামী লীগ পাকিস্তানের সাথে আলোচনার নামে জাতিকে বেঘরে রেখে একটা সংকটের মধ্যে ঠেলে না দিত। মার্চ মাসেই জনগণ ও সামরিক বাহিনী অনুধাবন করেছিলেন যে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়েই দেশটাকে স্বাধীন করতে হবে। মার্চের প্রথম দিকে যদি সশস্ত্র সংগ্রাম শুরু করা যেত তাহলে 25 মার্চের ভয়াবহ রাতটি বাংলাদেশের মানুষের জীবনে আসতে পারত না। এর দায় কি মুজিবকে নিতে হবে না? 8. 7 মার্চ মুজিব বলেছিলেন, আমি যদি হুকুম দিবার নাও পারি। কোন অযোগ্যতায়, কোন অজুহাতে তিনি হুকুম দিতে পারেননি? ইতিহাসের সব জিজ্ঞাসার উত্তর কি দেবে আওয়ামী লীগ? শেখ মুজিবুর রহমান 1972 সালে অবৈধভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিল। বাংলাদেশের প্রথম অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান, কারণ তিনি 1971 সালের 10 এপ্রিল গৃহীত স্বাধীনতার ঘোষণাপত্র উপেক্ষা করে প্রধানমন্ত্রী হয়েছিলেন। স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখ আছে, এত দ্বারা দৃঢ়ভাবে ঘোষণা ও সিদ্ধান্ত গ্রহণ করিতেছি যে সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত শেখ মুজিবুর রহমান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি থাকিবেন এবং সৈয়দ নজরুল ইসলাম প্রজাতন্ত্রের উপরাষ্ট্রপতি থাকিবেন। অর্থাৎ নতুন কোন শাসনতন্ত্র প্রণীত না হওয়া পর্যন্ত 17 এপ্রিলের সরকারই বলবৎ থাকবে। কিন্তু মুক্তিযুদ্ধ শেষ হলে 1972 সালের 10 জানুয়ারি মুজিব বাংলাদেশে আসেন এবং 12 তারিখ প্রধানমন্ত্রী হন। কিভাবে? 17 এপ্রিলের স্বাধীনতা ঘোষণাপত্র অনুযায়ী মুজিব নতুন কোনো সংবিধান বা শাসনতন্ত্র না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি থাকার কথা। তিনি তাহলে কেন রাষ্ট্রপতি বাদ দিয়ে প্রধানমন্ত্রী হলেন? তার মানে কি এটা স্পষ্ট নয় যে শেখ মুজিব 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেন তো নাই, বরঞ্চ স্বাধীনতা চান নাই? এই কারণে যে স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, সেই ঘোষণাপত্রকে তিনি এভাবে অবজ্ঞা করলেন, তার বিরুদ্ধে তো আজও রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে। কারণ বর্তমান সংবিধানে স্বাধীনতার ঘোষণাপত্রটি লিপিবদ্ধ আছে এবং সে ঘোষণাপত্রের বিরোধিতা করলে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়ার আইনটি আওয়ামী লীগ সরকারই করেছে। এখন মরহুম শেখ মুজিবের নামে কি রাষ্ট্রদ্রোহ মামলা করবেন তারা? তাহলে কি দাঁড়ালো? 72 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিব। যদি স্বাধীনতার ঘোষণাপত্র মানতে হয় তাহলে শেখ মুজিবকে কোনোভাবেই বৈধ বলার সুযোগ নেই। আর যারা শেখ মুজিবকে বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করবেন তারা তাহলে স্বাধীনতার ঘোষণাপত্র মানেন না।
তার মানে বাংলাদেশের স্বাধীনতাই চান না, কারণ ৭১ সালে 10 এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র মানলে মুজিব ৭২ সালে অবৈধ প্রধানমন্ত্রী হয়েছিলেন মানতে হবে। তার মানে বাংলাদেশের স্বাধীনতাই বিশ্বাস করেন না, কারণ ৭১ সালে 10 এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র মানলে মুজিব ৭২ সালে অবৈধ প্রধানমন্ত্রী হয়েছিলেন মানতে হবে। আর মুজিবকে বৈধ প্রধানমন্ত্রী বললে স্বাধীনতার ঘোষণাপত্রকে অমান্য করা হয়, যার ভিত্তিতে আওয়ামী লীগ দাবি করছে যে মুজিব প্রথম স্বাধীনতার ঘোষক ও প্রথম রাষ্ট্রপতি ছিলেন। অর্থাৎ তাহলে তিনি স্বাধীনতার ঘোষক বা রাষ্ট্রপতি ছিলেন না। কোনটা মানবে আওয়ামী লীগ, রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী? একটা মানলে আলটিমেটলি আরেকটা অবৈধ হয়ে যাচ্ছে। এবার শেখ মুজিব ৭২ সালে যে অবৈধ প্রধানমন্ত্রী হয়েছিলেন তার আরো প্রমাণ ব্যাখ্যাসহ তুলে ধরা হলো। কিভাবে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণাপত্রকে অবজ্ঞা করে অবৈধভাবে প্রধানমন্ত্রী হলেন তার বর্ণনা রয়েছে তাজউদ্দিন আহমেদের বিশেষ সহকারী মইদুল হাসানের মূলধারা ৭১ গ্রন্থে। ১১ জানুয়ারি সকালে শেখ মুজিব ও তাজউদ্দিন প্রথম এ নতুন সরকারের নেতৃত্ব নিয়ে একান্ত আলাপে প্রবৃত্ত হন। এতদিন শেখ মুজিব ছিলেন রাষ্ট্রপতি, তাজউদ্দিন প্রধানমন্ত্রী। পার্লামেন্টারি ব্যবস্থায় সরকার পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রপতির কোনো কার্যকারী ক্ষমতা নেই, যে কারণে মুজিব কোনো আইন কানুনের তোয়াক্কা না করে অবৈধভাবে প্রধানমন্ত্রী হয়ে গেলেন। এর সমর্থনে এখন দাবি করা হচ্ছে ১৯৭২ সালে 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করে ওই দিন রাষ্ট্রপতি হিসাবে মুজিব শপথ গ্রহণ করেন। পরদিন ১১ জানুয়ারি তিনি অস্থায়ী শাসনতান্ত্রিক আদেশ জারি করে স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গঠিত রাষ্ট্রপতি শাসিত সরকারের বদলে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করেন। প্রশ্ন হল, এটা কি মুজিব করতে পারেন? স্বাধীনতার ঘোষণাপত্রকে এক ফুৎকারে উড়িয়ে দিয়ে রাষ্ট্রপতি সরকারকে প্রধানমন্ত্রী শাসিত সরকারে রূপ দিতে পারেন? তবে কি মুজিব আইন কানুনের ঊর্ধ্বে কোনো ব্যক্তি ছিলেন, নাকি দেশটা এক পরিবারের সম্পত্তি যে তাদের ইচ্ছেই দেশের আইন? এ বিষয়ে সাংবাদিক মিজানুর রহমান খানের প্রথম আলোয় 22 এপ্রিল 2014 তারিখে প্রকাশিত বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর বৈধতা নামক কলামটির কিছু অংশ উল্লেখ করা জরুরি। তাজউদ্দিন আহমেদের কন্যা শারমিন আহমদ তার নতুন বইয়ে লিখেছেন, হঠাৎ মুজিব কাকু আব্বুর কানের কাছে মুখ নামিয়ে বললেন, তাজউদ্দিন, আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। তিনি এর 48 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী হয়েছিলেন। এ নিয়ে সাংবিধানিক শুদ্ধতার প্রশ্ন উঠেছিল। মিজানুর রহমান আরও উল্লেখ করেছেন যে মুজিবনগর সরকারের সঙ্গে যুক্ত থাকা একজন আমাকে বলেছেন, 11 জানুয়ারি হেয়ার রোডের মন্ত্রিসভার বৈঠকে সাংবিধানিক শুদ্ধতার প্রশ্নে আমি গণপরিষদের অধিবেশন ডাকতে যুক্তি দিয়েছিলাম, সেটা গৃহীত হয়নি। তারেককে তারা গাল পাড়েন। কিন্তু রাষ্ট্রপতি মুজিব কেন নিয়মতান্ত্রিক প্রধানমন্ত্রী হতে তাড়াহুড়ো করলেন? উল্টো ঘরোয়া পরিবেশে বসে অল্প সময়ের মধ্যে বেআইনিভাবে গৃহস্থলী নাটকের মাধ্যমে প্রধানমন্ত্রী হলেন শেখ মুজিব। এদিকে মুজিব বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েও 6 জানুয়ারি 1972 পাকিস্তানের নতুন পাসপোর্ট বানিয়েছিলেন কেন? মুজিব তাহলে একজন পাকিস্তানি নাগরিক হিসেবে অবৈধভাবে রাজত্ব করলেন 1679 দিন। 2010 সালের 28 অক্টোবর সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত ডক্টর কামাল হোসেনের সাক্ষাৎকার থেকে জানা যায়, শেখ মুজিব মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে ফিরেছিলেন পাকিস্তানি পাসপোর্ট নিয়ে। পাকিস্তানি পাসপোর্ট নিয়ে দেশে ফিরে হয়ে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিনি জাতিসংঘের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ফিরতে পারতেন, কিন্তু তিনি সেটিও করেননি। আটকের আগে যদি শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েই থাকেন, তাহলে একটি স্বাধীন দেশের প্রেসিডেন্ট হয়ে তিনি কি করে শত্রু রাষ্ট্রের নাগরিকত্ব মেনে সে দেশের পাসপোর্ট নিতে পারেন? একজন ব্যক্তি যার নামে এত বছর বলা হলো যে স্বাধীনতার ঘোষণা করেছে, সে যে ছোটবেলা থেকে বলে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখত, সেই ব্যক্তি ইউএনের এয়ারক্রাফটে বাংলাদেশ আসার কথা চিন্তা করতে পারলো, কিন্তু ইউএনের ট্রাভেল ডকুমেন্ট না নিয়ে সে পাকিস্তানি ডকুমেন্ট নিয়ে বাংলাদেশে আসলো। সে স্বাধীন বাংলাদেশে আসলো পাকিস্তানি ডকুমেন্ট নিয়ে। সে স্বাধীন বাংলাদেশে এসে অবৈধভাবে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো পাকিস্তানের নাগরিক রূপে। এর 11 দিন আগে 1971 সালে 27 ডিসেম্বর এক বৈঠকে শেখ মুজিব ভুট্টোকে আশ্বাস দিয়ে আসলেন, I told you, it will be confederation. This is also between you and me. Leave it to me. Absolutely, leave it to me. Trust me. My idea was we'll live together and we'll rule this country. And know the occupation Indian army is there. যার প্রমাণ রয়েছে স্ট্যানলি অলপার্ট এর জুলফি ভুট্টো পাকিস্তান গ্রন্থে। এটা কি কোনো স্বাধীন বাংলাদেশের প্রেসিডেন্টের বক্তব্য, নাকি পাকিস্তানের একজন অনুগত নেতা?
ভুট্টোর সাথে মুজিবের সম্পর্কের বিষয়ে আরও জানা যায় ইতালিয়ান সাংবাদিক ওয়ারিয়ানা ফালাচির ইন্টারভিউ উইথ হিস্ট্রি গ্রন্থ অবলম্বনে নির্মিত ডকু ফিল্ম মুখোশের আড়ালে শেখ মুজিব থেকে কিছু অংশ দেখে। মুজিবকে মুক্তি দেওয়ার পর মুজিব যখন লন্ডন হয়ে দেশে ফিরবেন তখন কোরআন শরীফ ছুঁয়ে ও ভুট্টোর বুকে বুক মিলে ওয়াদা করেছিল, চিন্তা করবেন না মিস্টার প্রেসিডেন্ট, আমি শীঘ্রই ফিরে আসব এবং পশ্চিম পাকিস্তানের সাথে ঐক্যবদ্ধ থাকব। মজার ব্যাপার হলো মুজিব যার সামনে থাকতেন তার প্রশংসা করতেন আর অনুপস্থিত লোকের সমালোচনা করতেন। আর মুজিব বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও পাকিস্তানের সাথে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে প্রতিজ্ঞা করেছিলেন কোরআন শরীফ ছুঁয়ে। এবার আপনারাই ভেবে দেখুন, যাকে আওয়ামী লীগ পীরের অবস্থানে নিয়ে গেছে সেই মানুষটার মুখোশের আড়ালে ফানুসটি কেমন ছিল। 1972 সাল, দেশে স্বাধীন হয়ে গেছে এক সমুদ্র রক্তের বিনিময়ে। সেই রক্তের দাগ না মুছতে মুছতে মুজিব ভুট্টোর সাথে কি ধরনের আঘাত করেছেন ভাবা যায়। ন্যূনতম দেশপ্রেম থাকলে কিভাবে তিনি এটা করলেন? স্বাধীনতার ঘোষণা তো দূরের কথা, তিনি তখনও ভুট্টোর সাথে নেগোশিয়েট করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট পদ নিয়ে। এর চেয়ে অবাক হওয়ার মতো বিষয় আর কি হতে পারে? আরেকটি প্রশ্ন হলো, স্বাধীন বাংলাদেশের সংবিধানে সবার জন্য নাগরিক আইন সমান, তাহলে শেখ মুজিবের জন্য কি বাংলার কোনো ভিন্ন আইন ছিল? 1971 সালে জামায়াত নেতা গোলাম আজম এবং আওয়ামী লীগ নেতা শেখ মুজিব দুজনেই পাকিস্তানে ছিলেন। বাংলাদেশ জন্মের পর দুজনেই পাকিস্তানের নাগরিকত্ব নবায়ন করে পাসপোর্ট নিয়েছিলেন। গোলাম আজম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাবিবুর রহমান শেলির রায়ে বাংলাদেশের নাগরিকত্ব পান। শেখ হাসিনা ও তোফায়েল সহ তার দলকে জবাব দিতে হবে, তাদের পিতা ও নেতা কোন পদ্ধতিতে কবে বাংলাদেশের নাগরিক হয়েছিলেন। তাহলে ক্ষমতায় বসতে কোনো আইন না মানা, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা এবং সংবিধানকে লঙ্ঘন করা শেখ মুজিব ও তার দলের মজ্জাগত স্বভাব। যুদ্ধে অংশগ্রহণ না করে ঘরে বসে থাকা অথবা কলকাতা ফেরত আওয়ামী বুদ্ধিজীবী কিংবা আদালত নয়, বরং এইসব প্রশ্নগুলোর জবাবের উপর ভিত্তি করেই দেশের জনগণ রায় দেবে শেখ মুজিবের 7 মার্চ ও 25 মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিল নাকি এটি ছিল পাকিস্তানিদের উপর চাপ সৃষ্টি করে পাক প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ।